এখন সে তার বড় বউকে পেয়ে, তার ছেলেকে পেয়ে আমাদেরকে চিনেই না। শুধু তার বড় বউ সারাদিন শুধু বড় বউরই সময় দিতেছে। বড় সেদিন যে আমার সেবা করতে আসলো, কয়দিন আমার পা টিপে দিছে, কয়দিন আমার মাথাটা টিপে দিছে, কয়দিন আমার সামনে এনে খাবারটা দিয়ে গেছে। মানে আমি একটা অসুস্থ মানুষ, একটু সুস্থ হওয়ার পর থেকে আমি মনে করেন যে আমার নিজের রান্না নিজেই করে খাইতেছি। আব্দুর খাওয়ার পরে যে অবশিষ্ট একটু থেকে যায় না, সেটা আব্দুর খাইতে পারে না, সেটা মনে করেন যে আমার মেয়েটার ডাক দিয়ে নিয়ে খাওয়ায়। ওর বড় সতীনটা যাতে আনতে যেতে না পারে, এ কারণে এমন করছি। আমারে যে একটু সময় দিবে, আমার যে একটু যত্ন করবে, সেই মানুষটা আমি আসলে আমার পাশে পাই নাই। আপনি আপনার বড় বউ ভালো থাকেন, শান্তিতে থাকেন। আমি আমার মতো চিরদিনের জন্য আপনাদের রাস্তা থেকে সরে গেলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি এই কাজটা না করলে কখনো বুঝতেই পারতাম না যে আমি ওদেরকে যতটা খারাপ ভাবি, ওরা তার চাইতে আরো বেশি খারাপ। মা, আম্মা, তুমি কেমন আছো? আম্মু জানো, তোমার কথা চিন্তা না করে অনেক বড় একটা ভুল করে ফেলছিলাম। আম্মু এটা করা একদম উচিত হয় নাই। সরি আম্মু। তুমি বড় হয়ে কখনো শুনলে তুমি একদম কষ্ট পেও না, ঠিক আছে? আম্মু এটা তখন না বুঝতে পারি নাই, আম্মু মাথার উপর অনেক প্রেশার গেছিল জানো। আম্মু ভুলেই গেছিলাম আম্মু এটা করা উচিত হবে না। তোমার যে আম্মু ছাড়া কেউ নাই, এটা না আম্মু একদম ভুলেই গেছিলাম। আমি ভাবছি তোমার বাবা হয়তো তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু জানো তোমার বাবাও তোমার সাথে বেইমানি করছে। আম্মুর সাথে তো করছে করছে, তোমার সাথেও করছে। এখন সে তার বড় বউকে পেয়ে, তার ছেলেকে পেয়ে আমাদেরকে চিনেই না। আম্মু যদি এরকম কিছু না করতাম, তাহলে মাম্মু তো মানুষই চিনতে পারতাম না জানো, যে মানুষজন এত পচা। এখন থেকে আম্মু আর কোনো ভুল করব না। আম্মু সব মানুষজন চিনা হয়ে গেছে। এখন থেকে আমরা কি করব বলো তো? হুম, আম্মু শুধু তোমার জন্য বাঁচবো। তোমাকে কেউ কিছু করতে আসলে একদম দিসুম দিসুম দিয়ে দিব, ঠিক আছে? আর তুমি কি করবা? তুমি আমার জন্য কোনো পচা কাজ করবে না, ঠিক আছে? আমরা আমাদের জন্য বাঁচবো। সবাই পচা, কেউ আমাদেরকে ভালোবাসে না। আমাকে লাভ ইউ বলে দাও তো। লাভ ইউ। যাই হোক গাইস, এবার আমি আপনাদেরকে সব কিছু বলবো যে বড় সতীন আসার পর থেকে এই সংসারে ঠিক কি কি হয়েছে। আর গতকালের ব্লগটা আমি তেমনভাবে গুছিয়ে করতে পারি নাই, কারণ দেখতেই পাইছেন যে আমি এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হই নাই। একটানা আমি কথা বলতে পারি না, ভিডিওটা অনেকবার কাট হয়েছে। তো একটানা হচ্ছে অনেকক্ষণ কথা বলতে পারি না, তারপরে আবার ইমোশনাল হয়ে যাইতেছিলাম। সব কিছু মিলিয়ে পারতেছিলাম না ব্লগটা সুন্দরভাবে করতে। অনেক কথাই মানে প্রশ্নের উত্তরই আমি গতকালের ব্লগে আপনাদেরকে দিতে পারি নাই, তবে সেই সব প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদেরকে দিব। যাই হোক, সেই টপিকে আমি পরে কথা বলতেছি যে কে আমার জন্য কি কি করছে। তার আগে আপনাদের করা সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। মানে আমি যেই দিন এরকম একটা ঘটনা ঘটাইছি, তো সেই দিন আপনাদের মানে ম্যাক্সিমামের একটা উত্তর ছিল যে মরার যদি এত ইচ্ছা থাকে তাহলে জামাইরে কেন জানাইলো। তো আমি বলি যে মরার এত ইচ্ছা থাকলেও কেন জামাইরে জানাইছি। একটা আসামি মনে করেন যে একটু পর তার হয়ে যাবে, তাকেও জিজ্ঞেস করা হয় যে তোমার শেষ ইচ্ছাটা কি বলো। তো তখন কিন্তু সেই মানুষটা বলে না যে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমারে মানে মৃত্যুদণ্ড দিয়েন না, আমি বেঁচে থাকতে চাই। সে জানে সে যদি এটা বলে কখনোই তার হচ্ছে এটা গ্রেন্টেড হবে না, সে চাইলেও বাঁচতে পারবে না, তার শাস্তি তাকে পেতেই হবে। তার মনে করেন যে লাইফে অনেক মানে একটা ইচ্ছা ছিল কোনো একটা জিনিস পাওয়ার, সেই জিনিসটার কথাই বলে যে হ্যাঁ আমার শেষ ইচ্ছা এটা ছিল, এবং সেটা পূর্ণ করা হয় যাতে মানে একটা সান্ত্বনা স্বরূপ আর কি, আসামিকে একটা সান্ত্বনা দেওয়া হয়। তো আমার ক্ষেত্রে বিষয়টা এইরকমই ছিল যে আমি যেই মানুষটার জন্য মানে এরকম একটা কাজ করছি, সে জানুক যে আমি তার জন্য করছি, আমি তারে কতটা ভালোবাসি। নাইলে তো সে হচ্ছে জানতো না। আমি মানে কি বলবো, জানতো তো। আয়শা সে ওই যে আমি বললাম কালকে ভিডিওতে যে হ্যাঁ যার জন্য চুরি করছি সেই আমার চোর বলতো, আসলে এরকমটাই হয়তো। যাই হোক, আমি কেন জানিছি সেটার উত্তরটা আগে দিয়ে নিই, তারপরে আস্তে আস্তে সব কথাই আসবে। মানে অনেক কথা অনেক কথা, কোনটা ফেলে রেখেছে কোনটা আপনাদেরকে আগে বলবো। তো মানে
কি হয়েছে, আমি জামাইরে ফোন দিছি, ফোন দিয়ে, আর সবচেয়ে বড় কথা যেটা, জামাই বাসা থেকে বের হয়েছে 1 ঘন্টা বা তার বেশিও হইতে পারে। তো সে যেহেতু মানে 1 ঘন্টা পার হয়ে গেছে, বাসা থেকে চলে গেছে, তো তার কোথায় থাকার কথা ছিল, অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল এই 1 ঘন্টায়, মানে অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু ওই সে হচ্ছে আস্তে ধীরে যাইতো, শপিং টপিং করতেছিল ছেলের জন্য, বড় সতীনের জন্য। তো সে নারায়ণগঞ্জে আছে সেটা তো আমি জানি না। আর আপনারা বলেন যে আমি নাকি বড় সতীনটা যাতে আনতে যেতে না পারে এই কারণে এমন করছি, ইচ্ছে করে নাটক করছি, এটা সেটা। তো শোনেন, ইচ্ছা করে যদি নাটক করার হইতো, ওই জামাই যাওয়ার 1 ঘন্টা পরে আমি হচ্ছে জামাইরে ফোন দিয়ে, মানে এতটুকু কথাই বলছি ফোন দিয়ে, যে আপনি আপনার বড় বউ ভালো থাকেন, শান্তিতে থাকেন, আমি আমার মতো চিরদিনের জন্য আপনাদের রাস্তা থেকে সরে গেলাম। জাস্ট এইটুকু কথা, এইটুকু কথায় কি বুঝতে পারে একটা মানুষ? আর এটা যে একটা আবেগ জর্জরিত কথা, সেটাকে আপনারা বোঝেন না। তো আমি জাস্ট এতটুকু কথাই বলছি, বলে তারপরে হচ্ছে ফোন কেটে দিছি। পরে হচ্ছে মানে আমি তো ভাবছি সে অনেক দূরে, আমি এত কিছু জানিও না তার বিষয়ে, জাস্ট এতটুকু কথাই বলছি। আর যেটা বলতেছিলাম সে হচ্ছে যে শপিং টপিং করতেছিল সবার জন্য, আস্তে ধীরে যাবে খুলনা গিয়ে, সে তো অনেক খুশি, বুঝতে পারতেছেন। আর আমার যদি নাটক সাজানোর হইতো, বড় সতীনরে আনার জন্য আমি আটকাই দিয়ে চাইতাম, তাহলে জামাই হচ্ছে যখন বাসা থেকে বের হয়ে যায়, রেডি হইতেছে, তখনই আমি এই ধরনের একটা কাজ করতে পারতাম। মানে যেই কাজটা করছে সেটা না করে জাস্ট একটা অভিনয়, আমি মানে মনে করেন যে হাতের মধ্যে কতগুলো ওষুধ নিয়ে জাস্ট একটা ভান ধরলাম, সব ফেলে টেলে দিলাম, কিন্তু ভান দেখাইলাম যে আমি খাইতেছি। অথবা জামাই হচ্ছে বের হয়ে যেতেছে, একদম গেটের সামনে আছে, ওই টাইমে আমি এই কাজটা করতে পারতাম যদি আমার এটা নাটকই হইতো। কিন্তু না, আমি জামাইরে ঘরে থাকতে আটকাই নাই। এমনকি আমি লাস্ট ভিডিওতেও বলছি যে আমি শেষমেশ সব কিছু থেকে সরে আসছি, জামাইরে চাইলে আমি আটকাইতে পারতাম বাসায় থাকতেই, কিন্তু আমি আটকাই নাই। সে চলে গেছে তার বড় বড় আনার জন্য, যাক ভালো থাকুক। লাস্ট যে ভিডিওটা আমি করছিলাম এই যে এই ঘটনাটা ঘটানোর আগে, সেখানে আমি বলছি যে তারে যাইতে দিছে তার মতো, সে তার বড় বউ নিয়ে ভালো থাকুক। আমি তো আর জীবনে সুখ দিতে পারলাম না, আর জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায়ও না। তো যাই হোক, আমার এটা নাটক না কিছু না, আমার উপর দিয়ে যে তখন কি গেছিলো সেটা একমাত্র আমি জানি। আমি কেন এরকম করছে আমার মানে কোনো কিছু এখন মনে নেই, যে কেন এরকম একটা কাজ করছি। তো বুঝেন আমি কি পরিমাণ মেন্টালি প্রেশারের মধ্যে ছিলাম, কোনো একটা মানুষ আমার পাশে নেই। তারপরে আরেকটা বিষয় আমার সবচেয়ে অবাক লাগছে, আমার শাশুড়ি মা, সে 5 দিন হচ্ছে আমার জন্য ছুটি নিছে বলছে, কিন্তু 5 দিন ছুটি নিয়ে আমার সেবা কি, সে তার মতোই মনে করেন যে সব কিছু করছে। ঘরে কি আধা ঘন্টা 1 ঘন্টা ছিল, মানে বাইরে বাইরে থাকছে, ওই তার যেটা কাজ সে সেটাই করছে। আমারে যে একটু সময় দিবে, আমার যে একটু যত্ন করবে, সেই মানুষটা আমি আসলে আমার পাশে পাই নাই। তারপরে আমার শাশুড়ি মা, আমি অসুস্থ সেই অবস্থাতেও বলে যে আমি নাকি তার ছেলেরে ফাঁসানোর জন্য এরকম একটা কাজ করছি। আরে আপনার ছেলেকে কে ফাঁসাবে? আপনিই বলেন, আপনার ছেলেকে কে ফাঁসাবে? আমার বাপ মা এখনো পর্যন্ত আসে নাই, তা আপনার ছেলের ফাঁসাবেটা কে? আমারটা আমি করছি, আমার কষ্টে আমি করছি। আমার কষ্ট কি সেটা আমি আর বলতে চাই না কাউরে, কারণ আমার মানুষ চিনা হয়ে গেছে, কে যে কি রকমের সবটাই আমার জানা হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার বাবা কিন্তু অনেকবার ফোন দিছে, মানে আমি চাইলে আপনাদেরকে সেটার প্রমাণও দেখাতে পারি, আর না হলো 50টা ফোন সে আমারই দিয়ে ফেলছে। তা আমি হচ্ছে রাগে ফোন ধরি নাই, যে আমার এত বড় একটা বিপদ গেছে, দেখতেছে প্রত্যেকটা মানুষ আমার সাথে কি করতেছে, তারপরও আমার বাপ হচ্ছে আমারে দেখতে না এসে ফোন দেয় কেন? সে তো এই বাড়িতে আসছে, এই বাড়ি তো সে চিনে, এখন তার মেয়েরে দেখতে আসতে তার সমস্যা কিসের? এই কারণে হচ্ছে রাগে আমি আমার বাবার ফোনও ধরি নাই, যে দরকার নেই, যারা আমারে দেখতে আসবে না, শুধু শুধু যোগাযোগ করে একটু কথাবার্তা বললে কি হবে বলেন? তা আমার শাশুড়ি বলে আমি তার ছেলেরে ফাঁসানোর জন্য এমন করছে। আরে ফাঁসানোর জন্য হইলে আমি কেন আমার লাইফ শেষ করব? কোন ঠেকা পড়ছে আমার লাইফ শেষ করে তার ছেলেরে ফাঁসানোর? আমি হচ্ছে মানে জীবিত থাইকা, নিজে ভালো থাইকা, নিজে যেটাতে সুখ পাবো সেইটা আমি করব অন্যরে ফাঁসানোর জন্য? আমার তো দরকার নেই নিজের লাইফ নিয়ে ছিনিমিনি খেলা। তো যাই হোক, সব মানুষজনই আমার চেনা হয়েছে। তারপরে এখন আসি, এখন তো আপনার উত্তরটা জানলেন যে আমি মানে জামাইরে কেন জানাইছি আমার এত
ইচ্ছা থাকা সত্ত্বেও, সেটা তো আপনারা জানছেনই যে আমি জামাইরে কি জানাইছি, সব তো বললামই। জামাই অনেক কিছু আপনাদেরকে বলে না, আর যা বলছে তার মধ্যে মনে করেন যে 90%ই আমার মনে হয় মিথ্যা কথা বলছে। তো এখন আসা যাক এই কথায়, আমার জামাই কয়েকদিন ধরে যেই ঢোলটা পিটাইতেছে। তো গাইস, আমি যেটা বলতেছিলাম যে মানে আমার জামাই ঢোল পিটাইতেছিল, তার বড় বড় নিয়ে মানে প্রশংসা করতেছিল আর কি, এটা সেটা। কিন্তু আসল সত্য কি জানেন? ভরসতিন আসার পরে সে বলছিল যে আসার পরে আমরা মুখোমুখি হয়েছি। এটা আমি কালকেও মনে হয় বলছিলাম কি বলি নাই, তা আমার খেয়াল নাই, তো এখন আবার বলি। আসার পরে মনে করেন যে ঘরে আসা পড়ছে না, হুট করে একটা মানে হয়ে যায় না সামনাসামনি এক ঘরে থাকলে, ওই রকমই আয়সা আমারে কোনো কিছু বলা নাকি কেমন আছো, এরকম কেন করছো, একটা সান্ত্বনা কোনো কিছুই ছিল না বড় সতীনের মধ্যে। মানে ওর মতো মনে করেন যে কয়েক সেকেন্ড দাঁড়াইছে, তারা এরপরে চলে গেছে। তো যাই হোক, আমি তেমন পাত্তা নিই, তখন কিছু বলিও নাই, কারণ আমার হচ্ছে আমি তখন অনেক অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ, মানে কিছু যে বলবো জোর দিয়ে বা উঠে বসবো সেই মানে শক্তিটা আমার মধ্যে ছিল না। কারণ আপনারা জানেন যে আমি কি করছিলাম। তো দেখা গেছে কি অনেক ওষুধ আমার শরীরের সাথে মিশে গেছে, এখনও আমার শরীর তেমন ভালো না। আমার হচ্ছে মানে এখনও যে দাঁড়ায় আছি, শরীর খারাপ লাগতেছে, আস্তে আস্তে খারাপ হয়ে যাইতেছে, কোনো কিছুতেই না মানে একটা আগের মতো এনার্জিটা পাই না, কেমন যেন শরীর দুর্বল দুর্বল লাগে, সারাদিন মাথা ঘুরতে থাকে। আমারে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এবার কথায় আসা যাক। তো আমার সেবা যত্ন করতে বড় সতীন আসছে। তো জামাইরে বইলেন যে বড় সতীন যে আমার সেবা করতে আসলো, কয়দিন আমার পা টিপে দিছে, কয়দিন আমার মাথাটা টিপে দিছে, কয়দিন আমার সামনে এনে খাবারটা দিয়ে গেছে, ওই ভিডিওগুলো একটু দেখাইতে বললেন। ভিডিওতে তো অনেক প্রশংসা করছে তার বড় বউ নিয়ে, মানে এগুলোও যাতে দেখায় যে আমার বড় বউ এগুলা আমার ছোট বউরে করছে। মানে আমি একটা অসুস্থ মানুষ, একটু সুস্থ হওয়ার পর থেকে আমি মনে করেন যে আমার নিজের রান্না নিজেই করে খাইতেছি, ওরা ওদের মতো আছে, ওই যে একটু পরপর ঘুরতে যায়, এমনকি এখনো বাইরে গেছে শপিং করতে না কি করতে আমি জানি না, তবে বাইরে গেছে আব্দুর রহমানকে নিয়ে। অথচ আমার এখানে মানে একটা কষ্টের কথা যেটা না বললেই না, আমি যদি মেয়েটারে নিয়ে আমার জামাইয়ের একটা দিন বের হতে বলছি যে আমার মেয়েটা তো একলা একলা ঘরের মধ্যে থাকে, ওরা অনেক কষ্ট হয়ে যায়। আগে তো আব্দুর রহমান ছিল, সঙ্গী ছিল, এখন তোর কেউ নাই, তারপরে নিজেও একটু যাইতে দেন না যে অন্যান্য বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করবে, মনটা একটু ফুরফুরা থাকবে, বা দাদার দোকানেই বসে থাকলো, একটু মানুষজন দেখলো, সেটাও তো করতে দেন না। তো ওর তো কষ্ট হয়ে যায়, ওরে নিয়ে চলেন একটু ঘুরতে টুরতে যাই, একটু বাইরে যাই, বা এমনি আমাদের কোনো কিছু লাগলে সেটাই কিনতে যাই, কিন্তু আমার তো ওরে নিয়ে যাই, ওর তো একটা বাইরে যাওয়া হইলো, ঘোরাঘুরি হইলো। তখন আমার জামাই বলে কি যে না, আমার তো ওরে নিয়ে আমি যাইতে পারবো না, আমি তো ওরে সামলাইতে পারি না। কিন্তু এখন আব্দুর রহমানকে সামলাইতে পারে, পরশুদিনে সামলাইতে পারে, অথচ আমার মেয়েটা মাশাল্লাহ অনেক লক্ষ্মী, যেমনে বলবেন সেমনি বসে থাকবে, যেটা করতে বলবেন সেটাই করবে। আব্দুর রহমান অনেক দুষ্টু, অনেক দুষ্টু, কি বলবো আপনাদেরকে। আব্দুর মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন, যদি ওরে দেখতেন, ওর চাল চলন আগে যারা দেখছেন তারাও জানেন যে আব্দুর রহমান অনেক দুষ্টু, আর মাশাল্লাহ অনেক চঞ্চল। আমার জামাইও মাঝে মাঝে মানে এখন আসছে না, মাঝে মাঝে বললে ওঠে যে আব্দুল না অনেক দুষ্টু, অনেক চঞ্চল, ওরে সামলাইতে আমার অনেক কষ্ট হয়ে যায়। অথচ বাইরে যে নিয়ে যায় তখন আমার জামাইয়ের কোনো কষ্ট হয় না, আমার মেয়েটা নিয়ে যাইতে আমার জামাইয়ের অনেক কষ্ট হইতো, সামলাইতে অনেক কষ্ট হইতো। যাই হোক, আমার মেয়ের ব্যবস্থা আমারই করতে হবে। আসলে আমি যদি এই কাজটা না করতাম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমি এই কাজটা না করলে কখনো বুঝতেই পারতাম না যে আমি ওদেরকে যতটা খারাপ ভাবি, ওরা তার চাইতে আরো বেশি খারাপ, আরো বেশি স্বার্থপর। এই জিনিসটা আমি বুঝতেই পারতাম না। এখন হচ্ছে তারা ঘোরাঘুরি করতেছে, অনেক আনন্দ ফুর্তিতে আছে, আমি যে অসুস্থ, আমার মেয়েটাকে যে একটু টাইম দিতে হয়, সেটা আসলে কারোর মাথায় নেই। ওই যে বড় সতী নিজের মতো নিজের ঘরের এক কোণে হচ্ছে পড়ে থাকে, তারপরে যখন তাদের খাওয়া দাওয়ার সময় হয় এসে মানে রান্না করে নিজেদের মতো নিজেরা রুমে নিয়ে খায়। আমারে তো মানে দেওয়ার প্রশ্নই আসে না। তো আমার তো কি করে শুনেন, আব্দুর খাওয়ার পরে যে অবশিষ্ট একটু থেকে যায় না, সেটা আব্দুর খাইতে পারে না, সেটা মনে করেন যে আমার মেয়েটার ডাক দিয়ে নিয়ে খাওয়ায়। ওরা যখন খায়
তখন আমার মেয়েরে ডাক দেয় না, খাওয়া শেষে যেটা খাইতে পারে না সেটা খাওয়ার জন্য আমার মেয়েরে ডাক দিয়ে নিয়ে যায়। ওরা যাচ্ছে তাই শুরু করছে আমার সাথে, আমার মেয়ের সাথে। এখন আমার এক প্রকার আফসোস লাগে, যদি আল্লাহ আমারে বাঁচায় ফিরে না আনতো, আমি সারা জীবন মানে কি বলবো, কষ্ট তো পাইতাম, এইসব নিয়ে আফসোস করতে করতে শেষ হয়ে যেতাম। আমার মেয়ের অভিশাপে আমি শেষ হয়ে যেতাম। আমার মেয়ে যে দিনের পর দিন কষ্টগুলো পাইতো, আমার মেয়েরে কেউ দেখতো না। এটা তো আমি এখন দেখতেছি, আমি বেঁচে থাকতেই এটা দেখতেছি যে আমার মেয়ের কি পরিমাণ কষ্ট হইতেছে, কেউ এক ফোঁটা পাত্তা দেয় না। আমি মনে করেন যে এই অসুস্থ অবস্থায় আমার মেয়েটারে যতটা পারছি আগলায় রাখছি। না বাপ, না ওই বড় সতীন আসছে বড় সতীন, কেউ না। ওরা ওদের মতো পায়ের উপর পা তুলে বসে আছে, আর জামাই তো জামাইয়ের মতো সারাদিন বড় বউ নিয়ে পড়ে আছে। মানে আমি যে একটা আছি অসুস্থ মানুষ, আমার যে একটু সময় দিতে হয়, আমার যে একটু যত্ন করতে হয়, এটার কোনো বালাই তার মধ্যে নাই। শুধু তার বড় বউ সারাদিন শুধু বড় বউরই সময় দিতেছে। তার বড় বউ তার ছেলের কথা বলে কান্নাকাটি করে। এই পর্যন্ত আপনারা যতবার আমার জামাইরে কান্না করতে দেখছেন, কার জন্য কান্না করছে আপনারাই বললেন কমেন্ট করে যে কার জন্য কান্না করছে। মানে প্রত্যেকটা বার সে তার ছেলের জন্য আর না হয় তার বড় বউয়ের জন্য কান্নাকাটি করছে, অথচ আমার জন্য বা আমার মেয়ের জন্য কখনো তার এক ফোঁটা চোখের পানি পড়ে নাই। এই যে আমি তার জন্য এত কিছু করলাম, আমার এত স্যাক্রিফাইস, সেই কথাগুলো বলার টাইমেও দেখি যে তার মুখ দিয়ে হাসি আসে। মানে একটা আবেগী হয়ে পড়া বা কি বলবো, কোনো একটা কান্না আসা, কোনো কিছুই তার মধ্যে ছিল না। চোখের পানি তো অনেক দূরের বিষয়, একটু আবেগী পর্যন্ত হয় নাই যে আমার বউটা আমার জন্য এত কিছু করছে, আমি ওর ভালোবাসা বুঝতে পারিনি। এখন থেকে আমি আমার কোনো শত্রুকে শান্তিতে থাকতে দিব না। তারপরে আরেকটা মেইন বিষয় মানে শুনেন, আমার জামাই আমার ক্ষেত্রে যা তা করে আমি মাইনে নিতে পারি, কিন্তু বাচ্চার ক্ষেত্রেও যে দুই নাম্বারই করে, একজনরে বেশি দেখে আরেকজনরে কম দেখে, এটা আগে আমি আপনাদেরকে বলছি। আমার মেয়েরে কেন ফুটপাতের জামা এনে দিল, এইসব কোন ধরনের ফকরা জামা কাপড় এনে দিছে, ফালতু জামা কাপড়, তখন কিন্তু আমার জামাই আমারে হচ্ছে বাবার বাড়ি টান দিয়া অনেক খোটা দিছিল। তো গাইস, আমি যেটা বলতেছিলাম, আমি কেন হচ্ছে তার অপমান করছি, সে তার মেয়ের জন্য জামা কাপড় এনে দিছে, এটা আমার জামাইয়ের খুব গায়ে লাগছিল। অথচ এখন সে তার ছেলেরে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় শপিং মল আনমাস পয়েন্ট থেকে ব্র্যান্ডের জামা কাপড় এনে দেয়, ছেলের ব্র্যান্ড ছাড়া এনে দেয় নাই। তারপরে ছেলেরা ডিম খাওয়াবে, সেটাও মনে করেন যে প্রসেস করা ডিম, মানে 12টা ডিম 280 টাকা দিয়ে এনে দিচ্ছে। আমার মেয়েরে কয়দিন এই ডিমের না খাওয়াইছিল, সে যে বলে যে তার কাছে নাকি 2 সন্তানই সমান সমান। কোন দিক দিয়ে সমান? আমি তো দেখি না, আপনারা দেখেন। আপনাদের এত কিছু দেখার পরে মনে হয় যে দুই ছেলে মেয়েরা একরকম দেখে। সবচেয়ে হাসি লাগতেছে আমার এই জিনিসটা মনে হয়ে যে বড়শো দিন নাকি আমি এরকম একটা ঘটনা করছিলাম দেখা একদম কাইন্দা রাইন্দা একাকার করে ফেলছে। এখন সেই মানুষ আইসা আমার একটা সান্ত্বনাও দেয় নাই। তো যাই হোক, ওর সান্ত্বনার আমার কোনো প্রয়োজন নাই। তো জামাই যেভাবে বলছিল সেটা দেখা আসলে মনে হইতেছিল আইসা বড় সতীন কি না কি করবে। আমার মনে হয় সারাদিন পা ধরে পড়ে থাকবে বড় সতীন।